আলোচনার মূল বিষয়, সেটা হচ্ছে জিও পলিটিক্সে বাংলাদেশের প্রেক্ষাপট। জিও পলিটিক্সে বাংলাদেশের প্রেক্ষাপটে আর্ক অফ ইনস্টেবিলিটিকে কীভাবে আর্ক অফ অপরচুনিটিতে ট্রান্সফর্ম করা যায়, সেটা হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। আলোচনার শুরুতেই আমাদেরকে বুঝতে হবে ইন্দো প্যাসিফিক রিজিয়নটা কী। আসলে ইন্দো প্যাসিফিক রিজিয়নটাকে বলতে বোঝায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, ভারত মহাসাগরের পাশে এবং প্রশান্ত মহাসাগরের যে অঞ্চলগুলো আছে, সবগুলো অঞ্চলকে একত্র বলা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজন। ইন্দো প্যাসিফিক রিজিয়নটা বর্তমান ওয়ার্ল্ডে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে আছে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। তারপরে বলা হচ্ছে যে দুটা বিশ্বযুদ্ধ যদি ভূমি নিয়ে হয়েছে, কিন্তু তৃতীয় বিশ্ব যদি হয় সেটা হবে জলভাগ নিয়ে। তো সে কারণেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, যারা ওয়ার্ল্ড হেজিমন দাবি করে নিজেদেরকে, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে একটা বৃহৎ বাজার রয়েছে এবং এখানে খুবই কম খরচে লেবার পাওয়া যাচ্ছে। তো এই কিছু কিছু অ্যাট্রিবিউটের জন্য ওয়ার্ল্ড পাওয়ারফুল যে স্টেটগুলো আছে, তারা সবাই চাচ্ছে এই অঞ্চলটাকে ঘিরে কীভাবে তাদের রাইজিং ডোমিনেন্সকে ধরে রাখা যায়। তো এখানে চায়না চাচ্ছে যে তাদের বাণিজ্যের যে রুট ছিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে ঘিরে, তাকে আমরা সিল্ক রুট বলে জানি। তো সেই সিল্ক রুটের বর্তমানে একটা নবরূপায়ণ রূপই হচ্ছে বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ। এই বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ শি জিনপিং, বর্তমান চীনের প্রেসিডেন্ট, 2013 সালে প্রকল্পটি ঘোষণা করেন এবং এই BRI অর্থাৎ বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের আন্ডারে চায়না চাচ্ছে তার বাণিজ্যটাকে সম্প্রসারণ করতে। কিন্তু এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা এতদিন পর্যন্ত মনোপোলার ওয়ার্ল্ডটাকে জারি করে রেখেছিল, যারা এক মেরু বিশ্ব জুড়ে তারা একক আধিপত্য বিস্তার করে আসতেছিল, কিন্তু চায়না বর্তমানে তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রকল্পগুলা বা তাদের যে ইনিশিয়েটিভগুলো আছে, সেই ইনিশিয়েটিভগুলো আসলে অনেকাংশেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা জানি যে কীভাবে ডোমিনেন্সটা গ্রো করতেছে, চায়না র্যাপিড গ্রো করতেছে, তাদের ইকোনমিক্স ভেরি মাচ ফাস্ট হয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন জায়গায় তারা মধ্যস্থতা করতেছে বিভিন্ন ইস্যুতে। সর্বশেষ সৌদি ইরানের যে মধ্যস্থতা করার ফলে মিডল ইস্টে চীনের যে একটা ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আসলে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। তো এখানে যখন চীন বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভটাকে হাতে নিয়েছে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোয়াডের একটা ধারণা নিয়ে আসছে। কোয়াড বলতে কী বুঝি? কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, অর্থাৎ চতুর্ভুজীয় একটা সংলাপ, যেটি বলি নিরাপত্তা সংলাপ, সেটাকে বলা হচ্ছে যে এই এশিয়া অঞ্চলের একটা ন্যাটো। এবং এই ক্ষেত্রে জাপানের সাথে যুক্তরাষ্ট্র মিলে চাচ্ছে যে চায়নার প্রক্সিমিটিটা বা রাইজিং ইনফ্লুয়েন্সটাকে কীভাবে ডাউন করা যায়, সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে একরকম, আর এখানে চীন চাচ্ছে আর রকম। তো এই দুই দেশে যখন মুখোমুখি দাঁড়িয়েছে কোনো একটা ইস্যুকে জন্য, তখন ওই আশেপাশের যে রিজিয়নগুলো আছে, সেই রিজিয়নগুলো আসলে নানা কারণে ঝুঁকিতে পড়ে গেছে। বিশেষ করে তাদের আপনার পররাষ্ট্র নীতিটা কি হবে, এগুলো নির্ভর করতে হচ্ছে দুই দেশকে সন্তুষ্ট রেখে, বা কোনো দেশ যদি মনক্ষুণ্ণ হয়, তাদের আচরণ ওই দুর্বল রাষ্ট্রের প্রতি কী হবে, সব কিছু মিলে আসলে দুর্বল রাষ্ট্রগুলা একটা বিপদেই পড়ে গেছে। তো বাংলাদেশ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দেশ এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে। তার যে জিও পলিটিক্যাল যে লোকেশনটা আছে, সেটার জন্য বাংলাদেশ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। সেটা চীনের কাছেও যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ঠিক তেমনই। তো এই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশকে নিজেদের কাজে ব্যবহার করে নিজেদের ইনফ্লুয়েন্সটাকে রাইজ করতে, আরও বৃদ্ধি করতে। সেখানে চীনের চাওয়াটাও একই রকম, তারাও চাচ্ছে বাংলাদেশকে তাদের পাশে বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভে। তো এখন বাংলাদেশ আসলে কোন জায়গাতে যাবে? এই জায়গাতে বাংলাদেশ কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঐক্য করবে, না চীনের সাথে ঐক্য করবে? তো এই এক প্রশ্নে
আর্ক অফ ইনস্টেবিলিটি বা নৈরাজ্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশকে ঘিরে, যেখানে বাংলাদেশ এখন পর্যন্ত পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে একটা সাম্য অবস্থা ধরে রাখতে পেরেছে বলে আমি মনে করি। সেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ একটা স্লোগান হচ্ছে ফ্রেন্ডস টু অল, মেলাইস টু ওয়ার্ডস নান, অর্থাৎ আমরা সবার সাথে বন্ধুত্ব করব কিন্তু কারোর সাথে বৈরিতা নয়। তো এই বৈরিতা নয় এই জায়গাটাতে বাংলাদেশ একদম কারোর সাথে ঘেঁষে যাচ্ছে না, আবার কাউকে একদম ছেড়েও দিচ্ছে না। এটা আসলে বাংলাদেশ ঠিক কতদিন ধরে রাখতে পারে। তো এখানে যখন দুইটা দেশ একত্র আসে তখন যে আর্ক অফ ইনস্টেবিলিটি যেমন তৈরি হচ্ছে, তো সেটা থেকে বাংলাদেশ তার হলো যে ক্যাপিটালটা আছে পররাষ্ট্রনীতির যে ইটা হয়েছে, যে তার বার্গেনিং যে ক্যাপিটালটা হচ্ছে, সে বার্গেনিং ক্যাপিটালকে কিভাবে ব্যবহার করবে বা কতটা ইফেক্টিভলি ব্যবহার করতে পারবে তার উপরে আসলে নির্ভর করতেছে আর্ক অফ ইনস্টেবিলিটিকে আর্ক অফ অপরচুনিটিতে রূপান্তর করা যায় কিনা। কারণ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে বলতেছে চীনের কাছেও আমরা প্রয়োজনীয়, মার্কিন যুক্তরাষ্ট্রেরও প্রয়োজনীয়। তো এই দুই দেশের কাছে আমরা প্রয়োজনীয় এবং এই দুই দেশও আমাদের কাছে নানান কারণে গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমরা হলো পোশাক আমদানি করতেছি, সেখানে আমরা হলো একটা বৃহৎ একটা বাজারকে আমরা ব্যবহার করতেছি। সেখানে আমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র আরএনজি সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার আমাদের জন্য। একই সাথে চীন কিন্তু আমাদের হলো ডেভেলপমেন্ট পার্টনার, তারা কিন্তু আমাদের বাংলাদেশ প্রকল্পে নানাভাবে সহায়তা করতেছে। বা ইভেন চীন হলো যে র্যাপিডলি যে গ্রোটা করছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে, সেজন্য বাংলাদেশ আসলে চীনকে উপেক্ষা করতে পারে না। তো এদের সাথে বার্গেনিং করে কিভাবে সুবিধাটা নিতে পারবে, সুবিধাটা নিশ্চিত করতে পারবে, এবং সেই সুবিধাটা যদি নিশ্চিত করতে পারে এবং তার যে হলো আপনার যে কূটনীতি ভাষা বলি, কূটনীতিকে তারা দক্ষ কূটনীতিকদের দ্বারা কিভাবে হলো কাজে লাগিয়ে বাংলাদেশের একটা ইফেক্টিভ একটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে, সেটাই আসলে আর্ক অফ অপরচুনিটি। তো এখানে নৈরাজ্যকর একটা পরিস্থিতি থেকে আমার হলো পুরো কূটনীতিক দক্ষ কূটনীতিকের সাহায্যে আমরা সেটাকে নৈরাজ্যকর যে পরিস্থিতি সেটা থেকে আমরা যদি ওই যে অঞ্চলগুলো আমাদের চাচ্ছে তাদের কাছ থেকে যদি আমরা সহায়তা নিতে পারি, তো এই তাদের কাছে সহায়তা নেওয়ার যদি আমরা সত্যি নিতে পারি, সেটাই আমাদের জন্য একটা আর্ক অফ অপরচুনিটিতে একটা ট্রান্সফর্ম করার একটা দারুণ সুযোগ সৃষ্টি হবে। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।